আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিজ্ঞান ক্লাসে। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অ্যাপে অনেক মানুষজন জয়েন করে রয়েছে। ঈশিতা, আসমা, রিফাত হাসান, উম্মে আবেইদা, তুবা, তারপর তাসিন, শুভজিৎ, জেবা, ফারহান। আসসালামু আলাইকুম। সবাই সালাম দিচ্ছেন, সবাই খবর নিচ্ছেন কে কেমন আছেন। আমি কেমন আছি এটা সবাই খবর নিচ্ছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমরাও সবাই কে কিরকম আছো, কেমন আছো, বাসার সবার অবস্থা ভালো কিনা, এরকম ছোটখাটো দুই একটা ইনফরমেশন আমাকে জানাইতে পারো। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমাদের আজকের যেটা ক্লাস, সেই ক্লাসটা আমরা দেখতেই পাচ্ছি। 1 নম্বর অধ্যায়টা আমরা পড়া শুরু করেছিলাম, অধ্যায় 1টা আমরা পড়বো, যেটা হচ্ছে কি বিজ্ঞানের বল, চাপ ও শক্তি। আজকে হচ্ছে এইটা লেকচার নাম্বার 2। ঠিক আছে, ঢাকা থেকে মানুষজন জয়েন করেছেন। এরপরে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের মানুষজনই অ্যাকচুয়ালি আমার সাথে এই অনলাইন ক্লাসে জয়েন করে থাকে। এই জন্যই তো আমরা মানে অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি, যাতে তোমরা সবাই যে কোনো জায়গা থেকে হচ্ছে জয়েন করতে পারো আমাদের ক্লাসে। বগুড়া, নোয়াখালী, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, পাবনা, মোহাম্মদপুর, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের সাথে জয়েন করেছে। এবং সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, যে তোমরা সবাই তোমাদের একাডেমিক লাইফের এই যে জার্নিটা শুরু হয়েছে শিখর সাথে, এই জার্নিটা যাতে তোমাদের ভার্সিটি লাইফ এবং ভার্সিটি লাইফকেও যাতে পার হয়ে যায়, যাতে হচ্ছে যে তোমার একদম প্রফেশনাল লাইফে তুমি যাওয়া পর্যন্ত তোমাদের যা যা কিছু শেখার দরকার পড়বে সেই সব কিছু যাতে তোমরা শিখো থেকে পেয়ে যাও, সেরকম একটা সিস্টেম বানানো নিয়ে আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে মানুষজন জয়েন করেছে। আমার কোনো বাড়িঘর নাই, আমি যাযাবর মানুষ। আমার জন্ম হয়েছিল চিটাগং এ। সো আমি ওই হিসাবে মাঝে মধ্যে বলে থাকি আমার বাড়ি চিটাগাং, বা আসলেও আমি মানে চিটাগাংকেই নিজের বাড়ি বলে ফিল করি আর কি। আব্বা আম্মা এখনো চিটাং শহরে রয়েছেন, সেটা খুব আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, প্রতি ঈদে যাওয়া পড়ে আমার চিটাগাংয়ে। দ্যাটস অল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, সুনামগঞ্জ, কেরানীগঞ্জ, কোনো গঞ্জের আর কোনো গঞ্জের নাম ঠিকানা বাদ নাই। কুষ্টিয়া, ফরিদপুর, তারপরে আরো অনেক জায়গা থেকে মানুষজন জয়েন করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে ইনশাল্লাহ। যে রুটিন দেওয়া হচ্ছে সেই রুটিন মেনটেন করেই ক্লাসগুলো ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ওকে, ওকে, ফাইন। তোমাদের সবার কি মনে আছে যে আমরা আগের ক্লাসে কি কি পড়েছিলাম? আগের ক্লাসে আমরা কি কি টপিক কভার করেছিলাম এই সম্পর্কে কার কার আইডিয়া আছে? এবার একটু কমেন্ট বক্সে এইটা দেখতে চাই। গতদিনের পড়া, গতদিনের পড়া, গতদিন আমরা কি কি পড়েছিলাম? আচ্ছা, দেখতে পাচ্ছি ভরবেগ লিখেছো কেউ কেউ, ভরবেগ অনেক পরে গিয়ে পড়ছেন। ভরবেগ একদম ক্লাসের শেষ মানে শেষ সেগমেন্টে ছিল। জড়তা ও ভরবেগ এই রিলেটেড আমরা কথাবার্তা বলছি। আমরা কি নিউটনের প্রথম সূত্রটা পড়ি নাই? একজন মাত্র লিখছে নিউটনের প্রথম সূত্র, নিউটনস ফার্স্ট ল। ওকে, ফাইন, তার মানে আমরা নিউটনের ফার্স্ট ল পড়ে ফেলেছি। আমরা জড়তা এবং বল সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। সো আসো এভরিওয়ান, আমি মাসুদ জাভেদ জিমি তোমাদের সবাইকে ওয়েলকাম করছি শিখর সহজে শেখার জার্নিতে। এবং বল, চাপ ও শক্তির আজকে দ্বিতীয় ক্লাসে আমরা ক্লাসটা শুরু করলাম। আচ্ছা, দ্বিতীয়টা পড়া হয় নাই, দ্বিতীয় সূত্রটা আমরা আজকে পড়বো। তাহলে আমরা কি করেছিলাম? আমরা নিউটনের প্রথম সূত্র পড়েছিলাম, স্থিতি এবং জড়তা পড়েছিলাম। খেলার মাঠে বিজ্ঞানকে প্রয়োগ করা যায়, এবং খেলার মাঠে বিজ্ঞানকে প্রয়োগ করে আমরা এই যে জিনিসপত্রগুলো শিখলাম, ঠিক আছে, ভরবেগ, বল, বা সামনে গেলে আমরা আরো হায়ার অর্ডার জিনিসপত্র দেখব। সো এই জিনিসপত্রগুলোর একটা মিশেল আমরা বস্তুগত পৃথিবীতে অর্থাৎ খেলার মাঠে গেলে করতে পারবো। ঠিক আছে, ওকে, ভরবেগের ধারণা পাইছিলাম, ভরবেগের একটা চমৎকার ধারণা পাইছিলাম। এবং ভরবেগের এই ধারণা যখন দিচ্ছিলাম, তখন ভরবেগের মাত্রা বের করতে গেছিলাম। ভরবেগের মাত্রা বের করার সময় একজন আমাকে জিজ্ঞেস করছিল যে মাত্রা আসলে কি জিনিস। তো আমি কোশ্চেনটা দেখে ফার্স্ট একটু স্টার্টলড হয়ে গেছিলাম যে আরে মাত্রা আসলে কি জিনিস। সো হ্যাঁ, আমি এই সংজ্ঞাটা গতদিন দিতে পারি নাই, আমি আজকে এই সংজ্ঞাটা দিয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে,
ওকে, ভরবেগ পরিবর্তনের হার মোটামুটি এইটুকু পর্যন্ত আমাদের ডিসকাস হয়েছিল। আমরা ভরবেগের পরিবর্তনের হার বের করছিলাম, এবং ভরবেগ পরিবর্তনের হারটা কি ছিল? এম অফ ভি মাইনাস এম অফ ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এইটুকু পর্যন্ত মনে আছে কিনা? এইটুকু পর্যন্ত দেখি কার কার সাথে কার কার মনে আছে, কার কার মনে আছে যে আমরা ভরবেগ পরিবর্তনের হার পর্যন্ত পড়েছিলাম। দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট স্লাইড। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কার কার মনে আছে? এইটুকু পর্যন্ত কার কার মনে আছে? বায়েজিদ, সুমাইয়া, জুবায়ের, কারো কারো মনে নাই? তাহসিন, নাবিলা, ওকে ফাইন, বীর, কি যেন নামটা চলে গেল, আয়েশা, আনাফ, রবিন, ওকে ফাইন 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 ফাইন, গুড। সো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ফার্স্টে যেটা করছিলাম যে এই ছিল আমাদের গত দিনের লাস্ট ক্লাস, মানে গত দিনের ক্লাসের একদম শেষ অংশটা। সেখানে কোনো একটা বস্তু যদি ইউ আদিবেগ নিয়ে কারো সাথে একটা সংঘর্ষ বা ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়, যদি তার শেষ বেগ ভি হয়, তাহলে তার ভরবেগের পরিবর্তনটাকে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ভরবেগের পরিবর্তন। আর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হারটার জন্য কি করা লাগবে? ভরবেগের পরিবর্তনের হারের জন্য আমরা হচ্ছে একটা টি দিয়ে ভাগ করে দিব, টাইম দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, মাত্রা কি জিনিস এটা একটু বলে যাই। মাত্রাটা কি? কোনো একটা রাশির চলক, কোনো একটা রাশির চলক যতগুলো মৌলিক রাশির উপর ডিপেন্ড করে, যতগুলো মৌলিক রাশির উপর ডিপেন্ড করে তাদের ঘাতের মান অনুযায়ী বসানোটাকেই আমরা মাত্রা বলি। মাত্রা কিছুই না, আলটিমেটলি এক ধরনের প্রকাশ ভঙ্গি। মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে এক ধরনের প্রকাশ ভঙ্গি। দেখো, কোন রাশি মৌলিক রাশির কত ঘাতের সাথে সম্পর্কিত, তার প্রকাশকেই আমরা কি বলে থাকি? তার প্রকাশকেই আমরা মাত্রা বলে থাকি। তো খেয়াল করো, আমাদের মৌলিক রাশি মূলত কয়টা? মৌলিক রাশি কয়টা? আমাদের মৌলিক রাশি মূলত হচ্ছে 7টা। ঠিক আছে, যেই সকল রাশি অন্য কোনো রাশির উপর ডিপেন্ড করে না, তাদের কি আমরা কি বলি? তাদের কি আমরা মৌলিক রাশি, মানে তাদের কি আমরা মৌলিক রাশি বলি। সো মৌলিক রাশি কয় প্রকার? মৌলিক রাশি হচ্ছে 7 প্রকার। তো আমাদের এখনো যেহেতু আমরা একটু ছোট আছি, এসএসসি পরীক্ষা আমরা দিব সামনে, সো আমাদের জন্য 7 প্রকার মৌলিক রাশি দরকার নাই। আমরা কি করব? আমরা হচ্ছে 3টা মৌলিক রাশিকে মনে রাখবো। কোন 3টা মৌলিক রাশিকে মনে রাখবো? গতদিনও বলে দিয়েছিলাম। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের জন্য আমরা মৌলিক রাশির এইটার প্রকাশকে লিখবো হচ্ছে এল। কেন এল লিখবো? কারণ দৈর্ঘ্যকে আমরা লিখি হচ্ছে লেন্থ। দৈর্ঘ্যকে আমরা কি লিখি? দৈর্ঘ্যকে আমরা লেন্থ লিখি, এই জন্য এল দিয়ে হচ্ছে আমরা যে কোনো দৈর্ঘ্যের রাশিটাকে বুঝায় দেই। আচ্ছা, 2 নম্বরে কি লিখবো? 2 নম্বরে লিখবো হচ্ছে ভর। ভরকে আমরা কি দিয়ে লিখবো? ভরকে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে। কেন ভরকে ক্যাপিটাল এম দিয়ে লিখবো? কারণ ম্যাস, ম্যাস মানে হচ্ছে কোনো একটা বস্তুর ভর। আচ্ছা, এরপরে লাস্টে চলে আসি। লাস্টে কি? একদম ইউনিভার্সাল, আমাদের সবার জন্য সেম, সেটা হচ্ছে সময়। তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? সময়কে আমরা প্রকাশ করি ক্যাপিটাল টি দ্বারা, কারণ আমরা সবাই জানি সময়ের ইংরেজি কি? সময়ের ইংরেজি হচ্ছে টাইম। সো যে কোনো ফিজিক্সের যে কোনো একটা রাশিকে আমরা যদি মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করি, যে মৌলিক রাশির চেহারার আকারে যদি চিন্তা করতে যাই, তখন আসলে ওই রাশিটার চেহারা দেখতে কিরকম হবে, প্রকাশ ভঙ্গিটা কিরকম হবে, সেই প্রকাশ ভঙ্গিটাকেই আমরা বলছি হচ্ছে মাত্রা। ঠিক আছে, ওকে। আই এম সরি। ভরের একক স্যার কেজি, তার ভরের একক কেজি, ভরের একক কেজি। ইশতিয়াক ভাই মন ভালো করেন, ইশতিয়াক ভাইয়ের উদ্দেশ্যে বলছি, মন ভালো করেন। ওকে ফাইন, আসেন আমরা সামনে চলে যাই। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? সেটা তো এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা বলছিলাম সেই সবগুলো ছিল আগের দিনের কথাবার্তা। তো এখনকার কথাবার্তার দিকে চলে আসি। এখনকার কথাবার্তার ভিতরে আজকের ক্লাসে আমরা কি কি দেখবো? আমরা সবার ফার্স্টে নিউটনের দ্বিতীয় সূত্রটা পড়ে ফেলবো। এখানে একটা সূত্র খেয়াল করো, আমি এখানে লিখেছি
সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তো আমাদের বইতে এই সূত্রটা এইভাবে নাই, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এই সূত্রটা এইভাবে নাই, বরং বইতে খুব সহজ সরল ভাবে লেখা আছে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইনটু এ। তো আমরা আজকে এই প্রমাণটা দেখব। সো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ হোক অথবা এফ সমান এম এ হোক, এই দুইটা আসলে আলটিমেটলি একই জিনিস বুঝাচ্ছে। আমি একটু ফাইনাল বা বড় ক্লাসে গেলে আপনারা কি দেখবেন কি জানবেন সেইটা একটু ছোট করে লিখছি বলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ এইভাবে লিখেছি। আর এফ ইকুয়ালস টু এম এ এইভাবে কি, এইভাবে হচ্ছে আমরা সূত্রটা বইতে পাবো, এটা আমাদের বইয়ে দেওয়া সূত্র। আচ্ছা, মৌলিক বল হচ্ছে মূলত চার প্রকার: মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎ চুম্বকীয় বল। সো চার প্রকারের মৌলিক বল আছে এবং নিউটনের তৃতীয় সূত্র। আমার ধারণা যে নিউটনের তৃতীয় সূত্র পর্যন্ত আমরা যাইতে পারবো না, আমরা হয়তো এক বেস্ট আজকে এইটুকু পরিমাণ জিনিসপত্র হয়তো আমরা কভার করতে পারবো, আমরা যদি ঠিকঠাক মতো থাকি, সবাই একসাথে চেষ্টা করি। ঠিক আছে, সামেশন মানে কি সামনে গেলে বলে দিব। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন মানে হচ্ছে যোগফল। ঠিক আছে, সো এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়ালেখা। সামেশন মানে যোগফল। স্যার, বল কত প্রকার? মৌলিক বল চার প্রকার, মৌলিক বল চার প্রকার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এম এম কমন নেওয়া যাবে নিশাত আপা, এম কমন নেওয়া যাবে, এম কমন নিয়ে আমরা সামনে আগাবো। আচ্ছা, ওকে ফাইন, তাইলে চলে আসি। ফার্স্ট অফ অল আমরা কি দেখবো? ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র খেয়াল করেন কি বলা হয়েছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর কি? বস্তুর হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। খুব ভালো কথা, তাইলে ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটা জিনিস পাইলাম, সেটা কি? সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে আমরা এই যে ভরবেগের পরিবর্তনের একটা হার বের করে ফেলছিলাম, সরি, আমরা যে ভরবেগ পরিবর্তনের একটা হার বের করে ফেলছিলাম, এই ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত বলের সমানুপাতিক। কারণ এখানে যদি একটা ক্যারাম বোর্ডের গুটি থাকে, এখানে যদি আরেকটা গুটি থাকে, তুমি যতক্ষণ পর্যন্ত গুটিটাকে অনেক জোরে একটা টোকা দিবা না, একটা স্ট্রাইকারকে তুমি যখন জোরে হিট করবা না, তখন কি স্ট্রাইকারটা অন্য কোনো বস্তুর কাছে গিয়ে পৌঁছাবে? স্ট্রাইকারটা কখনোই সরাসরি অন্য কোনো বস্তুর কাছে গিয়ে পৌঁছাবে না। আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই কোনো একটা ফোর্স, কোনো একটা বল প্রয়োগ করতে হবে, একটা ধাক্কা দিতে হবে, একটা ঠেলা দিতে হবে, একটা টোকা হইলেও দিতে হবে। একটা টোকা দেই, একটা ঠেলা দেই, একটা ধাক্কা দেই, একটা হিট করি। সো এই যে হিট করা হচ্ছে, হিট করা হচ্ছে, এই হিট করতে হবে, ধাক্কা দিতে হবে, বল প্রয়োগ করা লাগবে। তাহলে চলে আসি যে কথাটা বলছিলাম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। আচ্ছা, সমানুপাতিক বিষয়টা কি? সমানুপাতিক বিষয়টা হচ্ছে এক ধরনের সম্পর্ক। কি ধরনের সম্পর্ক? সো এই যে লিখেছি আমরা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এই জিনিসটাকে আমি যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, এই জিনিসটাকে আমি যদি একটু দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? তাহলে খেয়াল করেন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কত? আমরা একটু আগেই যেটা শিখে আসছি, দেখে আসছি, যেটা বেসিক্যালি আমাদের গত দিনের পড়া, আমরা আজকের তারিখে সেটাকে জাস্ট একটু রিভিশন দিলাম। সো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কত? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমরা যেটা পেয়েছিলাম সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে এম অফ ভি মাইনাস এম অফ ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। এইটুকু পর্যন্ত ছিল। আচ্ছা, এখান থেকে খেয়াল করেন, এখান থেকে খেয়াল করেন উপরের যেই রাশিটা আছে এম অফ ভি মাইনাস এম অফ ইউ, এখান থেকে আমরা এমটাকে কমন নিতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা এমটাকে কমন নিতে পারি। তাহলে কমন নিয়ে কি লিখবো?
কমন নিয়ে লিখবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি লিখবো, ডিভাইডেড বাই লিখবো হচ্ছে টি বা টাইম। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, তোমরা কি সবাই গতি চ্যাপ্টারের এই টপিকটা বা এই সূত্রটা পড়ে আসছো কিনা, যে গতির ক্ষেত্রে ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা কি সবার পড়া আছে না? সবাই এই সূত্রটাকে জানেন, চেনেন, বুঝেন? এই সূত্রটা নিয়ে কারো মনে তো কোনো ডাউট থাকার কথা না। সবাই জানি না এই সূত্রটাকে, ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা সবাই পড়েছি না? শেষ বেগ সমান হচ্ছে আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। আচ্ছা, খেয়াল করি, খেয়াল করি, অনেকেই পড়েছো, অনেকেই পড়েছো, কেউ কেউ বলছো যে পড়ো নাই। তাহলে ভিটা কি জিনিস বাপু? ভিটা হচ্ছে শেষ বেগ। ভি কে আমরা কি বলি? ভি কে আমরা বলি হচ্ছে শেষ বেগ। ইউ কে আমরা কি বলি? ইউ কে বলি হচ্ছে আদি বেগ। ইউটা কি জিনিস? ইউটা হচ্ছে আদি বেগ। এ কি জিনিস বাবু? এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। আর টিটা কি? টিটা হচ্ছে সময়। তাহলে এইটা হচ্ছে গতির একটা সূত্র, ঠিক আছে? ভিটা কি? ভিটা হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ তো এ দ্বারা আমরা বুঝাই হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণ। আর টিটা কি? টিটা হচ্ছে সময়। ওকে ফাইন, থ্যাংক ইউ মালিহা, ফারহান, মুনতাসির, ধন্যবাদ। তাহলে এই জায়গা থেকে খেয়াল করো, এই জায়গা থেকে খেয়াল করো, যেহেতু তোমরা বলছোই যে তোমরা এই টপিকটা পড়ো নাই, তাহলে একটু সুন্দর করে তোমাদেরকে লিখে দেখিয়ে যদি দিই, একটু সুন্দর করে যদি তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে যদি দেই, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি, যেখানে ভিটা কি? ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা কি? ইউটা হচ্ছে আদি বেগ, এ কি জিনিস বাপুরা? এ হচ্ছে ত্বরণ, এবং টি কি জিনিস? টি হচ্ছে সময়, ঠিক আছে? ভি সমান ইউ প্লাস এটি। আচ্ছা, আদিবেগ মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর শুরুতে যেই বেগটা ছিল, যে কোনো একটা বস্তুর শুরুতে যেই বেগটা ছিল, সেই বেগটাকে আমরা বলছি আদিবেগ। আর বস্তুটার মধ্যে কোনো একটা বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হইলে কি হবে? বল প্রয়োগ করা হইলে বস্তুটার বেগের পরিবর্তন ঘটবে। তাহলে এই যে বেগের পরিবর্তন ঘটে গেল, পরিবর্তন হওয়ার পরে নতুন যেই ভেক্টর, নতুন যেই ভেলোসিটিটা পাইলাম, নতুন যেই ভেলোসিটিটা পাইলাম, যেই বেগটা পাইলাম, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি শেষ বেগ। আদিবেগকে আমরা সচরাচর ইউ দিয়ে ধরি এবং শেষ বেগকে আমরা সচরাচর ভি দিয়ে লিখি, ঠিক আছে? ওকে, এটা একদম প্রচলিত চলক আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, সাইড চেঞ্জ করি, তাহলে ইউটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে কি লিখতে পারবো? লিখতে পারবো ভি মাইনাস ইউ সমান সমান কি লেখা যাবে? ভি মাইনাস ইউ সমান সমান লেখা যাবে এটি। বা এইখান থেকে কি লিখতে পারবো চিন্তা করো, খেয়াল করো, এই যে টিটা আছে, টিটাকে আমি রেখে দিব, টিটাকে আমি কি করব? টিটাকে আমি টান দিয়ে নিয়ে, সরি, এতটাও টান দিতে চাই নাই আসলে, আমি চেয়েছি এই টিটা থাকুক। এই টিটাকে আমি টান দিয়ে যদি বাম পাশে নিয়ে আসতে চাই, টিটাকে যদি আমি টান দিয়ে বাম পাশে নিয়ে যেতে চাই, তাহলে ভি মাইনাস ইউ এর নিচে কে চলে যাবে? ভি মাইনাস ইউ এর নিচে চলে যাবে হচ্ছে টি। তাহলে খেয়াল করেন কি লিখা যাবে? লিখা যাবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সিলারেশন। তাহলে খেয়াল করো, বস্তুর ত্বরণের জন্য একটা এক্সপ্রেশন বা একটা চেহারা আমরা পাই গেলাম, যে এ দিয়ে কি বুঝাচ্ছি? এ দিয়ে বুঝাচ্ছি হচ্ছে বস্তুটার ত্বরণ, এবং সেই ত্বরণের মান কত? ত্বরণের মান পেয়ে গেলাম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, যেখানে ভি দ্বারা বুঝাচ্ছি শেষ বেগ, ইউ দ্বারা বুঝাচ্ছি আদি বেগ, টি দ্বারা বুঝাচ্ছি সময়, এবং এ দ্বারা কি বুঝাচ্ছি?
এ দ্বারা বুঝাচ্ছি এক্সিলারেশন বা ত্বরণ। ত্বরণ মানে কি জিজ্ঞেস করছো, হোয়াট ইজ এক্সিলারেশন? আমি বলে দিচ্ছি। সময়ের সাথে, কথা শুনে নাও সবাই, সবাই কথাটা শুনে নাও একটু একটু, ত্বরণ বলে দিচ্ছি, লিখে ফেলো, লিখে ফেলো খাতায়। সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হার। আমি আবারও বলছি, সময়ের সাথে, সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হার। সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হার। সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ। ঠিক আছে, সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের যে হার, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ত্বরণ। ঠিক আছে, সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা বলি হচ্ছে ত্বরণ। ওকে ফাইন। তাহলে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম অফ ভি মাইনাস এম অফ ইউ ডিভাইডেড বাই টি। এইটা আমরা আগের ক্লাসের ফাইন্ডিংস থেকে পাইছি। তাহলে আজকের ক্লাসে এসে একটাই মাত্র কাজ করলাম। কি কাজ করলাম? এখনো পড়ালেখা শুরুই করতে পারিনি, গল্পই করছি শুধু। এম কমন নিয়ে নিয়েছি। এম কমন নিয়ে কি লিখেছি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি লিখেছি। এমত অবস্থায় খেয়াল করো দেখি, এইটুকু জায়গার ভিতর থেকে, সরি, এইটুকু জায়গার ভিতর থেকে, কোনটুকু জায়গার ভিতর থেকে তুমি একটু খেয়াল করো। আমি যদি শুধু এই অংশটার কথা বলি, সবাই শুধু এই অংশটার দিকে তাকাও, এই অংশটার দিকে তাকাও। এই জায়গাটা কি কোনো কিছুর সাথে মিলে যাচ্ছে? এইটা কি কোনো কিছুর সাথে মিলে যাচ্ছে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা কি কারোর সাথে ম্যাচ করে বলে মনে হচ্ছে? তোমার রিসেন্টলি পড়ালেখা থেকে মনে পড়ে যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি একদম চোখের সামনে, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাতে কি লেখা যায়? এটা হচ্ছে এক্সিলারেশন, বা এটা হচ্ছে ত্বরণের মান বুঝায়। এটা ত্বরণের মান বুঝায়, এক্সিলারেশন বুঝায়। থ্যাংক ইউ সো মাচ। তাহলে খেয়াল করো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সবার উদ্দেশ্যে। এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আছে, এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে আমরা কি লিখতে পারি? এই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে আমরা লিখতে পারি হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন। দেয়ারফর এই জায়গায় আমরা কি লিখতে পারবো? এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে, এই জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে এম ইনটু এক্সিলারেশন। তাহলে এখান থেকে কি পাই গেলাম? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, আলটিমেটলি বস্তুর ভরবেগের পরিবর্তনের হারকে আমরা লিখেছি এম ইনটু এ। এই হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের এখনকার পর্যন্ত চেহারা। আচ্ছা, এখন খেয়াল করেন নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? নিউটনের দ্বিতীয় সূত্রে এই জিনিসটাই বলা হয়েছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পারছি সমানুপাতিক মানে কি, সেটা আমরা একটু পরে গেলেই দেখব। সমানুপাতিক মানে সমান চিহ্ন না, সমানুপাতিক মানে হচ্ছে এদের অনুপাতটা সবসময় সমান থাকবে। এদের অনুপাতটা সবসময় কি আছে? সবসময় সমান থাকবে। ওকে, তাহলে খেয়াল করি, তাহলে খেয়াল করি এইটুকু লেখা যদি আমি, ও সরি, তো লেখাটা এখানেই থাকুক, আমরা চলে যাই হচ্ছে পরের পেজে। আমরা এখান থেকে কি বলবো? যেহেতু বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে, সরি, আমরা লিখতে পারবো হচ্ছে এম এ ইজ প্রপোর্শনাল টু এফ। এবং এই যে এখানে চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটা দ্বারাই আসলে কি বোঝানো হচ্ছে? এই চিহ্নটা দ্বারাই বোঝানো হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এইটাই হচ্ছে সমানুপাতিক। বাংলায় আসো,
মানে ফিজিক্স বোঝা অনেক বেশি কঠিন না, ফিজিক্সকে বোঝার জন্য দুইটা জিনিস একটু মনে রাখা দরকার। এক নাম্বার হচ্ছে তুমি ফিজিক্সটাকে বাংলা দিয়ে বোঝার চেষ্টা করবা। সমানুপাতিক তার মানে কি, এদের অনুপাত সমান থাকবে। সমানুপাতিক মানে কি বাবু? সমানুপাতিক মানে হচ্ছে এদের অনুপাত সবসময় সমান থাকবে। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এবং প্রযুক্ত বল, এই দুইটা সবসময় কি হবে, এই দুইটা সবসময় সমান অনুপাতে যদি বৃদ্ধি পায়, কথা শুনো সবাই, যদি বৃদ্ধি পায়, যদি বল বৃদ্ধি পায় তাহলে প্রযুক্ত ভরবেগও বৃদ্ধি পাবে। যদি ভর হ্রাস পায়, সরি বল যদি হ্রাস পায় তাহলে ভরবেগের পরিবর্তনও হ্রাস পাবে। একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা যত গুণ বাড়ানো হবে আরেকটাও ঠিক তত গুণই বাড়বে, অথবা একটাকে যত গুণ কমানো হবে আরেকটাও ঠিক তত গুণ কমে যাবে। বুঝতে পারছি? সো এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি এটা হচ্ছে প্রপোর্শনাল সাইন। প্রপোর্শনাল সাইন বা এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক চিহ্ন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটা কার সমানুপাতিক? বস্তুর ভরবেগের সমানুপাতিক, এটা হচ্ছে প্রযুক্ত বলের। ঠিক আছে, এফ এর পাশে যেটা, এইটাকেই আমরা বলছি সমানুপাতিক চিহ্ন। এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি সমানুপাতিক চিহ্ন। এটাকেই আমরা বলছি সমানুপাতিক চিহ্ন। আচ্ছা, খেয়াল করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখন সমানুপাতিক চিহ্নটা দিয়ে আমাদের কোনো লাভ নাই। আমরা সবসময় কি দাঁড় করাইতে চাই? আমরা সবসময় দাঁড় করাইতে চাই হচ্ছে সমীকরণ। কথা হচ্ছে যে কোনো একটা সমানুপাতিক সম্পর্ক আর একটা সমীকরণ বা ইকুয়েশন, একটা সমানুপাতিক সম্পর্ক আর একটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে সমানুপাতিক চিহ্নটা কখনো ডিরেক্ট মান আমাদেরকে বলে দিবে না। সমানুপাতিক চিহ্নটা কি করবে না? সমানুপাতিক চিহ্নটা কখনো ডিরেক্ট মান আমাদেরকে বলবে না। সমীকরণ থেকে আমরা মান বের করতে পারবো, এবং সমীকরণে সবসময় একটা সমান চিহ্ন থাকবে। সমীকরণের লেফট হ্যান্ড সাইড সমীকরণের রাইট হ্যান্ড সাইডের সমান হবে। সমীকরণের দুইটা পাশ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এই দুইটা একটা আরেকটার সমান হবে। এটা হচ্ছে কথা সমীকরণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে খেয়াল করি এখান থেকে আমরা কি লিখবো? যখনই আমি সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দিতে চাইবো, যখনই আমার কাছে মনে হচ্ছে যে এই সমানুপাতিক চিহ্নটা আমার লাগবে না, এই সমানুপাতিক চিহ্নের বদলে আমি কি চাই? সমানুপাতিক চিহ্নের বদলে আমি একটা সমান চিহ্ন দিতে চাই। সমানুপাতিক চিহ্নের বদলে আমরা কি দিতে চাই? একটা সমানুপাতিক চিহ্ন দিতে চাই। তাইলে আমরা এই জায়গায় কি লিখবো? আমরা এই জায়গায় লিখবো এফ ইজ ইকুয়ালস টু কি? এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু এম এ। এখানে এই কে দ্বারা কি বোঝানো হচ্ছে? কে দ্বারা বুঝাচ্ছি একটা সমানুপাতিক ধ্রুবক। কে দ্বারা কি বোঝানো হচ্ছে? কে দ্বারা বোঝানো হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। বুঝে আয়া? কে দ্বারা, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যে কোনো একটা কনস্ট্যান্ট, একটা র্যান্ডম কনস্ট্যান্ট। কারণ জিনিসটারে তো আমার সমীকরণ বানাইতে হবে। আমি জিনিসটাকে কি বানাইতে চাই? জিনিসটাকে আমি সমীকরণ বানাইতে চাই। এখান থেকে ত্বরণের মান কত, বলের মান কত, এইসব জিনিসপত্র আমরা বের করতে চাই। সো এই জন্য আমাদের কি লাগবে? আমাদের একটা সমীকরণ লাগবে। তো ওই সমীকরণে যাওয়ার জন্য আমি সমানুপাতিক চিহ্নটিকে সরিয়ে কি করলাম? একটা সমান চিহ্ন নিয়ে আসলাম। সমান চিহ্ন যখন আসবে তখনই আসবে একটা সমানুপাতিক ধ্রুবক। একটা সমানুপাতিক ধ্রুবক কে দিতে হয়, সমানুপাতিক ধ্রুবক কে দিতে হয়। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে যে এই সমানুপাতিক ধ্রুবকটাকেও তুমি আবার রাখতে চাও না। এই সমানুপাতিক ধ্রুবকের একটা মান আছে, সেই মানটা তুমি বাইর করে ফেলতে চাচ্ছ, এবং এই মানটা বের করে তুমি যেন তেন উপায়ে এই ইকুয়েশনে বসায় দিতে চাচ্ছ। ঠিক আছে, আমি খুব বেশি দূর তো পড়াই নাই এখানে। ধ্রুবকের সংজ্ঞা আলাদা কিছু দেওয়া লাগবে না। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট, যেটার ভ্যালুটা ফিক্স, আমরা জানি না এটার ভ্যালু কত।
এই সমানুপাতিক ধ্রুবকের মান কত এটা আমরা জানি না, এটা একটা র্যান্ডম একটা সমানুপাতিক ধ্রুবক, একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি। এটার ভ্যালু 5 হইতে পারে, এইটার ভ্যালু 99 হইতে পারে, এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, এটার ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, বাট এটা আমরা এখনো জানি না। যে কোনো একটা সংখ্যা এখানে আসবে, সংখ্যা একটা কনস্ট্যান্ট আসবে, ঠিক আছে। তো এই কনস্ট্যান্টের মান কত এটা আমরা এখনো জানি না। তো আমরা কি করব, এই কনস্ট্যান্টটার ভ্যালু আমরা বাইর করব। তো এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে বাইর করতে পারি, এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা কিভাবে বাইর করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো খেয়াল করি, ঠিক আছে, সবাই একটু খেয়াল করি। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, সবাই এই ইকুয়েশনটার দিকেই ফোকাস করেন। এইটা এখন একটা সমীকরণ আকারে দাঁড়ায় আছে। এটা এখন কিভাবে আছে আমার কাছে, এটা এখন আমাদের কাছে একটা সমীকরণ আকারে দাঁড়ায় আছে। তো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে মানে নিউটন সাহেব কি করছে, নিউটন সাহেব তো হচ্ছে, তুমি চিন্তা করো না যে নিউটন একই সাথে এই লোকটা গতির সূত্র দিছে, এই লোকটা মহাকর্ষ আবিষ্কার করছে, এই লোকটা ক্যালকুলাস নামে একটা বিশাল ভার্সেটাইল জিনিস আসে, ঠিক আছে, মানে বিশাল একটা গণিতের একটা পার্ট হচ্ছে ক্যালকুলাস, এই লোকটা ক্যালকুলাসও দিছে। তো কিভাবে এই লোকটা এত কিছু দিল, মানে একজন মানুষ, সে তার মাথার মধ্যে কত ব্রেইন, যে এই ব্রেইনের ভিতর থেকে সে ক্যালকুলাস আবিষ্কার, আমি তো বুঝা পাই না, মানে আমার তো ক্যালকুলাসের কথা চিন্তা করলে আমি আল্লাহ, আমি তো নাই, ঠিক আছে। আর এই লোক ক্যালকুলাস আবিষ্কার করছে, এই লোক গ্র্যাভিটি আবিষ্কার করছে, এই লোক গতিসূত্র প্রদান করছে, মানে যা যা কিছু করা পসিবল সেই সবকিছু এই লোকটা করছে, মাশাল্লাহ। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে এই ইকুয়েশন নিয়ে যখন উনি আটকায় গেছে, ঠিক আছে, এই যে এফ সমান কে ইন্টু এম এ, এই ইকুয়েশন নিয়ে উনি যখন আটকায় গেছে, তখন বসে কি বলছে জানেন, বসে একটা মারাত্মক কাজ করছে। বসে বলছে যে এই যে সমীকরণ, এই সমীকরণে একটা মান তো বাইর করা লাগবে, কে এর যে কোনো একটা মান ওকে বাইর করতে হচ্ছে, কোনো একটা মান বাইর করে ও দেখাইতে চায়, এটা তো বের করে দেখাইতেই হবে। তো এখন বসে যেটা বলছে যে যদি কখনো এরকম হয় যে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, যদি 1 কেজি ভরের কোনো বস্তু থাকে, এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1 কেজি, 1 কেজি ভরের যদি কোনো বস্তু থাকে, এম এর ভ্যালু যদি 1 কেজি হয়, তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুতে যদি 1 মিটার, মানে এটা কেজি লেখারও দরকার নাই, যদি আমি ধরে নেই যে বস্তুর ভর হচ্ছে 1 একক, ত্বরণের ভ্যালু কি, ত্বরণের ভ্যালু হচ্ছে 1 একক, তখন ফোর্সটা কি হয়ে যাবে, ফোর্সটাও হয়ে যাবে হচ্ছে 1 একক। তখন ফোর্সটাও কি হবে, ফোর্সটাও হবে একক, একক বল প্রযুক্ত করছি। তার মানে একক পরিমাণ বলের প্রয়োগে যদি 1 কেজি বা একক ভরের কোনো বস্তুর একক পরিমাণ সরণ হয়, সরি, একক পরিমাণ ত্বরণ তৈরি হয়, আমি আবারও বলছি, একক পরিমাণ বলের প্রয়োগে একক ভরের কোনো বস্তুর যদি একক পরিমাণ ত্বরণ তৈরি হয়, তখন কি লেখা যাবে জানো, তখন লেখা যাবে কে ইজ ইকুয়ালস টু কি, কে ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। কে ইকুয়ালস টু কি লেখা যাবে, কে ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে 1। এখন এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, কে এর ভ্যালু 1, তাহলে এই কে এর মান, এই কে এর মান আমরা যদি এই বামের ইকুয়েশনটায় বসাই দেই, যে ইকুয়েশনটা আমরা আগে পাইছিলাম, এই ইকুয়েশনটা আমরা আগে পাইছিলাম, ওখানে যদি বসায় দেই, তাহলে কে এর মান বসিয়ে পাই, সরি, আমরা এখান থেকে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কে এর মান বসিয়ে, কে এর মান বসিয়ে আমরা কি পাই, কে এর মান বসিয়ে আমরা যে জিনিসটা পাই সেইটাই আসলে আমাদের অভীষ্ট লক্ষ্য, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কি, এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এই হচ্ছে আমাদের সূত্র, যেই সূত্রটাকে আমরা আসলে বাইর করতে চাইছি, যেটা আমাদের দরকার, এফ ইকুয়ালস টু এম এ। খেয়াল করেন, আমি আবার শুরু থেকে বলে আসি যে
কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, দ্যাট মিনস ভরবেগের পরিবর্তনের হারকে আমরা লিখছি এম এ, আমাদের যাত্রাপথে আসছে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বাহির থেকে যেই বলটা প্রযুক্ত হয়েছে, বাহির থেকে যে বলটা প্রযুক্ত হয়েছে সেটার সমানুপাতিক। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক চিহ্ন একটা দিতে হয়েছে, কারণ এটা নিউটন সাহেবের সূত্রেই বলা ছিল। আচ্ছা, তো সমানুপাতিক হচ্ছে ফোর্স। আচ্ছা, তাহলে এখান থেকে এফ সমান কি লেখা যায়? এফ সমান হচ্ছে কে ইন্টু এম এ লেখা যায়। কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এমনি দুষ্টামি করে ধরছিলাম, একটু পরে এই কেটাকে আমরা বাদ দিয়ে দিব। তো কেমনে, কোন টেকনিক করে বাদ দিলাম? যে যদি একক ভরের কোনো বস্তু হয়, ওই একক ভরের বস্তুতে একক পরিমাণ ত্বরণ তৈরি করতে হয়, তাহলে যদি বলের প্রয়োজন হয় এক একক, যদি বলের প্রয়োজন হয় এক একক, মানে কে এর মান তখন কি চলে আসে, মানে এই ইকুয়েশনে যদি বসায় দেই, এই পাশে হচ্ছে 1, এ পাশেও 1, ও পাশেও 1, তাহলে কে এর মান তখন কি হয়ে যাবে? কে এর মান তখন হয়ে যাবে হচ্ছে 1। সো কে এর মান বসালে আমরা কি পাই? কে এর মান বসালে আমরা পেয়ে যাই এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এইটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের ফাইন্ডিংস। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছি এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এ, যেখানে এফটা হচ্ছে কি বাপু? এফটা হচ্ছে প্রযুক্ত বল। এফটা হচ্ছে প্রযুক্ত বল। এম দ্বারা কি বুঝায়? এম দ্বারা বুঝায় হচ্ছে বস্তুর ভর। এম দ্বারা বুঝায় হচ্ছে বস্তুর ভর, এবং এ দ্বারা কি বুঝায়? এ দ্বারা বুঝায় হচ্ছে ত্বরণ। এবং এই ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি? এ ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো দেখেন এখান থেকে কিন্তু এই সূত্রগুলোকেই কিন্তু মিলে মিশে এদিক ওই দিক করে আপনাকে বিভিন্ন অঙ্ক সলভ করতে হবে, বা বিভিন্ন লাইফ এক্সপেরিয়েন্সে এটা আপনার নিয়ে আসতে হবে। যে আপনি যে কোনো একটা গাড়ির আদিবেগ জানেন, যে গাড়িটা যখন বাসা থেকে বের হয়ে গলির ভিতর দিয়ে যাচ্ছিল, গাড়িটা বাসা থেকে বের হয়ে গলির ভিতর দিয়ে যাচ্ছিল, তখন তার বেগটা কম ছিল। যখনই সে গলি থেকে একদম হাইওয়েতে উঠে গেল, তখন তার ভেলোসিটি বৃদ্ধি পাইছে, কারণ রাস্তা বড়। সো তখন গলি থেকে হাইওয়েতে আসছে, বেগের মান বৃদ্ধি পাইছে। কতটুকু সময়ে বৃদ্ধি পাইছে? তোমাকে ধরো সময়টা বলে দিল, তাইলে এখান থেকে তুমি ত্বরণ বাইর করতে পারবা। এখান থেকে গাড়িটার তোমার প্রযুক্ত বল কত, গাড়িটা কত বলে কাজ করছে, সেই বলের মানটা তুমি বাইর করতে পারবা। সো এই জিনিসপত্রগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি না? না, সামির মাহমুদ, তুমি যেভাবে চিন্তা করছো ওভাবে চিন্তা করার প্রয়োজন নাই। মানে আমরা সব সময় একক দিয়ে চিন্তা করি সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি এটুকু সবাই বুঝতে পারছি? এটুকু কি সবাই বুঝতে পারছি? সবাই একটু ক্লিয়ারলি আমাকে জানাই, সবাই একটু ক্লিয়ারলি জানাই। থ্যাংক ইউ ঈশিতা, আবরার, নুসরাত, রবিন, মালিহা আপু। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে ফাইন। আচ্ছা, আর লাস্টে এইটাই আপনাদের সূত্র ভাই। বইয়ের সূত্রের কথা যদি বলি, বইতে এইটুকুই লিখে দেওয়া আছে, এইটুকু পর্যন্ত পড়লেই আপনার মোটামুটি আজকের তারিখে চলবে। কিন্তু একটু অ্যাডভান্স পড়া যদি শিখে রাখতে চান, একটু অ্যাডভান্স পড়া, তাহলে আমি একটু নিচে লিখে দেই যে একটু অ্যাডভান্স, হ্যাঁ, বেশি অ্যাডভান্স না। সো একটু অ্যাডভান্সে আপনি কি চিন্তা করবেন? একটু অ্যাডভান্সে আপনি এইটা চিন্তা করবেন, যদি কখনো কোনো একটা বস্তুর উপর অনেকগুলা বল কাজ করে, কোনো বস্তুর উপর অনেকগুলো বল কাজ করলে, সো এই একটু অ্যাডভান্সের ক্রাইটেরিয়া কি? একাধিক বল কাজ করলে, একাধিক বল কাজ করলে। সো একাধিক বল কাজ করলে কি হবে? একাধিক বল কাজ করলে সামেশন অফ এফ ইকুয়ালস টু কি হবে? সামেশন অফ এফ ইকুয়ালস টু হবে এম এ। কারো যদি মনে হয় যে এই সামেশন চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে, এই সামেশন চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ওদের বীজগাণিতিক যোগফল।
কি বোঝানো হয়েছে? ওদের বীজগাণিতিক যোগফল, মানে একের বেশি ফোর্স যদি কোথাও কাজে লাগে, মনে করো খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা। থ্যাংক ইউ ফাহমিদা আপা। বীজগাণিতিক যোগফল এটার মানে কি, ধরো একটা ফুটবলের মধ্যে তুমিও একটা লাথি মারছো, তোমার বন্ধুও একটা লাথি মারছে, ঠিক আছে? তোমার একটা ফুটবলের মধ্যে কি হইতে পারে, আমার মাথায় এত দুষ্ট একটা আইডিয়া আসলো, যে একটা ফুটবলের মধ্যে তুমিও লাথি মারলাম, মানে আমিও লাথি মারলাম, এবং সোলাইমান ভাইও লাথি মারলো, ঠিক আছে? মানে আমিও যদি একটা ফুটবলে লাথি মারি এবং সোলাইমান ভাইও যদি একটা ফুটবলে লাথি মারে, তখন আমার কি হবে জানিস? আমার পাও ভাঙবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার পাওটা ভাঙা যাবে। কারণ সোলাইমান ভাই তারা বুঝছি, তাহলে সোলাইমান ভাই মানে মোটামুটি একদম স্বাস্থ্যবান হাট্টা গোট্টা একজন মানুষ, ঠিক আছে? আর আমি তো মনে করো যে, ভাইয়া ওকে একটু ওর টেক্সট করার স্বাধীনতাটা হরণ করেন, ওর দরকার নাই। থ্যাংক ইউ। আচ্ছা, তো কথা হচ্ছে, যদি একাধিক বল কোনো একটা ভাবে কাজ করে, কোনো একটা বস্তুতে কাজ করে, সো একাধিক বল যদি কোনো একটা বস্তুর উপর কাজ করে, সো তখন আমরা কি করব? তখন আমরা লিখবো হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এই ক্লাসের একদম শেষ, মানে আমাদের এই চ্যাপ্টারের একদম শেষ পর্যায়ে গিয়ে যদি আমাদের মনে হয় যে এই টপিক রিলেটেড দু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, দু একটা গাণিতিক উদাহরণ আমাদের দেখা দরকার, তাইলে আমরা দেখবো অবশ্যই, ঠিক আছে? ওকে, শুনেন, এই যে নাম বলতে যারা রিকোয়েস্ট করছেন, এরকম মানুষজনকে কিন্তু ধরে ধরে ব্লক করে দেয়া হচ্ছে নিজ দায়িত্বে। তো তুমি যদি চাও যে তোমার কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাট উইন্ডোতে আসা উচিত, তাইলেই তুমি প্রশ্নটা করবা, আদারওয়াইজ তুমি কখনোই প্রশ্নটা করবা না, কারণ তোমাকে মানে আননেসেসারি অহেতুক টেক্সট করার জন্য স্প্যামিং করার দায়ে তোমাকে অভিযুক্ত করে আটকায় দেয়া হবে, ঠিক আছে? সময়ের সাথে অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ, আমি বলছি, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, ঠিক আছে? তাহলে কি আহ মাধ্যাকর্ষণ বলটা পরিবর্তনশীল বল, মাধ্যাকর্ষণ বলটা একটু ডিফারেন্ট জিনিস, মাধ্যাকর্ষণ বলটা একটু ডিফারেন্ট জিনিস। ওকে, আর কারো যদি মনে হয় এখনো বুঝতে সমস্যা আছে, ক্লাস শেষে তুমি একটু ভিডিও লেকচারের পেছনটা গিয়ে দেখে আইসো। বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক যোগফল, বীজগাণিতিক মানে নর্মাল যোগফল, অ্যালজেব্রিক সামেশন, জাস্ট সামেশন, যোগফল, জাস্ট এইটা মাথায় রাখো, তাইলেই চলবে। তাহলে আমরা কি করলাম? আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখে আসছি, যদিও দ্বিতীয় সূত্রের ভিতরে আমরা শুধুমাত্র প্রথম লাইনটা নিয়ে এতক্ষণ কথা বলছি, দ্বিতীয় লাইনে আমরা এখনো যাই নাই। তাহলে প্রথম লাইনের বক্তব্য কি ছিল? প্রথম লাইনের বক্তব্য ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেটা আসলে এই জিনিসটা এম এ, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং তাইলে লাস্ট কথাটা কি? বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেদিকে ঘটে। ভর যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি ঘটে? বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তার মানে যে কোনো একটা বস্তুর মধ্যে তুমি যেই দিকে ফোর্স দিবা, যেদিকে ধাক্কা দিবা, মনে করো তোমার কাছে কি আছে, তোমার কাছে মনে করো যে একটা ফুটবল আছে, কথার কথা, সে তোমার কাছে একটা ফুটবল আছে, তো এই ফুটবলটা বা এই টেনিস বলটারে তুমি কি করলে? এই ফুটবলটা বা টেনিস বলটারে তুমি মনে করো যে উপরের দিকে একটা ফোর্স দিলা, উপরের দিকে তুমি একটা ফোর্স বা একটা ধাক্কা দিলা, একটা ফোর্স বা একটা ধাক্কা, এটা আমরা উপরের দিকে দিলাম। এখানে কি প্রয়োগ করছি? এখানে আমরা একটা ফোর্স প্রয়োগ করছি, এখানে একটা বল প্রয়োগ করছি। তাহলে বল যেদিকে প্রয়োগ করছি, বল যেদিকে প্রয়োগ করছি বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হবে। দ্যাট মিনস এম ভি মাইনাস এম ইউ, বস্তুর ভরবেগটা মানে বস্তুটা আলটিমেটলি কি করবে? বস্তুটা আলটিমেটলি ওই দিকেই যাবে, বস্তুটা আলটিমেটলি কি করবে? ওই দিকেই যাবে। সহজ বাংলা কথা, বল যেদিকে ক্রিয়া করে, সিম্পল কথা বলে দেই, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই বস্তুটাও ওই দিকেই যাবে, ওই বস্তুটাও একই দিকে যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ত্বরণের এককের কথা জানতে চাচ্ছ? ত্বরণের একক, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে ওকে ওকে, আগাই। ভরবেগের পরিবর্তনের হার, তাহলে খেয়াল করি আমাদের সামনে, যেহেতু আমরা সূত্র পড়ে ফেলছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেই দিকে হবে। বুঝতে পারছি। আজকের ক্লাস শেষে অনেক এইচডব্লিউ দিব ইনশাল্লাহ। আজকের ক্লাসে যেহেতু আমরা সূত্র পড়লাম, আজকের ক্লাস নিয়ে ইনশাল্লাহ অনেক অনেক কথাবার্তা হবে। না, বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। নিচে একটা এক্সট্রা টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি, সো এই জন্যে। বুঝতে পারছেন? পরিবর্তনের হারে শেষ ভরবেগের স্থলে সবসময় শূন্য দিয়ে বইয়ে ম্যাথ করা। হয়তো বস্তুটাকে থামায় দেওয়া হয়েছে এই কারণে। ওকে, সামনে আগাই আমরা। তাহলে খেয়াল করি, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। কি বলা হয়েছে? তুমি একটি টেনিস বল কি করছো? তুমি একটা টেনিস বল রে নিয়ে খেলতেছো আপন মনে। একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার বন্ধুর দিকে ছুড়ে দিলে, তাইলে বলো এইটা কি আদি বেগ দেওয়া না এটা শেষ বেগ দেওয়া? তুমি একটা টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার বন্ধুর দিকে ছুঁড়ে মারলে, বইয়ের দিকে বল ছুঁড়ে মানে কোনো লাভ হবে না, ঠিক আছে? সো একটা টেনিস বল তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে তোমার বন্ধুর দিকে ছুঁড়ে মারলা। তো এইটা কি দেওয়া আছে? এইটা অবভিয়াসলি দেওয়া আছে ইউ বা আদিবেগ। থ্যাংক ইউ বাচ্চা লোক। এটা কি দেওয়া আছে? এইটা হচ্ছে আদিবেগের ভ্যালু দিয়ে দেওয়া আছে, যে আদিবেগটা কত? আদিবেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন তোমার বন্ধু আরেক পণ্ডিত, সে কি করছে? সেই বন্ধু 1 মিনিটে সে একটা কাজ করছে। সে হচ্ছে বলটি থামিয়ে দিল। তাইলে এই যে বলছে বলটা থামায় দিল এই কথা বলে দিছে। তাহলে তোমরা আমাকে বলো যে এখানে এই বস্তুটার শেষ বেগের মান কত? এই যে বস্তুটা ছিল, একটা বল ছিল, একটা টেনিস বল ছিল, এই টেনিস বলটার শেষ বেগ কত? এই বলটার শেষ বেগের মান কত? রায়হান মুনতাসিম, নিশাত, নাফিসা, ইসলাম, আবরার, জাহিন। এই কি আবরার জাহিন রাফি ভাই নাকি? কি একটা টেনশনের কথা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বস্তুর আদিবেগ আমাদেরকে দেওয়া ছিল। আদিবেগের ভ্যালু ইউ। আদিবেগ ইউ সমান কি ছিল? আদিবেগ ইউ সমান ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, খুব ভালো কথা। আমার বন্ধু কত সময়ে থামাইছে? আমার বন্ধু 1 মিনিট সময়ে থামায় দিতে পারছে, করিতকর্মা বন্ধু আমার। তাহলে বন্ধু থামায় দিছে কত সময়? বন্ধু থামায় দিছে 1 মিনিট। বা এটাকে 1 মিনিটে না রেখে আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাই, তাহলে সেকেন্ডে নিলে কত আসবে? সেকেন্ডে নিলে আসবে 60 সেকেন্ড। আচ্ছা, যেহেতু বলটিকে থামিয়ে দেওয়া হলো, সুতরাং শেষ বেগের মান কত? শেষ বেগের মান হচ্ছে 0। এই যে সামওয়ান আস্কড, কেউ একজন জিজ্ঞেস করছে যে কেন আমরা বইতে শেষ বেগের ক্ষেত্রে শূন্য ধরে নেই? শেষ বেগের ক্ষেত্রে শূন্য ধরে নিচ্ছি কারণটা এইটা, মানে এই অঙ্কে কারণটা এইটা, যে এখানে 1 মিনিটে আমার বন্ধু বলটাকে কি করছে? থামায় দিছে, আটকায় দিছে। ঠিক আছে, আচ্ছা। নর্মালি দেখো, অঙ্কের শুরুতেই তোমাকে আর কিছু বলে নাই। অঙ্কের শুরুতেই তোমাকে বলছে তুমি একটা টেনিস বল এত বেগে বন্ধুর দিকে ছুড়ে দিলা। এত বেগে বন্ধুর দিকে ছুড়ে দিলাম, তার মানে এখানে আমি বলটাকে, মানে ওই টেনিস বলটাকে আমি কত বেগে থ্রো করছি? টেনিস বলটাকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে থ্রো করছি। তার মানে এটা অবশ্যই কি বুঝাচ্ছে? ওই টেনিস বলের আদি বেগ বুঝাচ্ছে।
আচ্ছা, কি বাইর করতে বলছে আমাদেরকে? আমাদেরকে বাইর করতে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। খুব ভালো কথা, চলো আমরা যাই দেখি ভরবেগের পরিবর্তনের হারটা কিভাবে বের করা যায়। অনেকেই করে ফেলছেন, অ্যান্সার দিয়ে দিচ্ছেন, মাশাল্লাহ, দেখে ভাল লাগে। আমার স্টুডেন্টরা যখন আমার আগে অ্যান্সার দিয়ে দেয়, অঙ্ক টঙ্ক করে বুঝে ফেলে, তখন বেশ ভালোই লাগে। ঠিক আছে, আচ্ছা তাইলে আমাদেরকে কি বাইর করতে হবে? আমাদেরকে বাইর করতে হবে ভরবেগের পরিবর্তনের হার কত। তো আমরা কি জানি? একটু লিখবা, বাংলা কথা লিখতে হয় তাই লিখবা। আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হারটা কত? ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে এম অফ ভি মাইনাস এম অফ ইউ। দ্যাট মিনস এখান থেকে কি পায়ে যাব? এখান থেকে পায়ে যাব হচ্ছে এম এর ভ্যালু যা আছে তা লেখার দরকার নাই, ভি এর ভ্যালু কি হয়ে যাবে? ভি এর ভ্যালু হয়ে যাচ্ছে 0 মাইনাস। আচ্ছা, বস্তুর ভর দেওয়া নাই কোথাও, বস্তুর ভর দেওয়া নাই, এটা কোনো কথা? তার মানে ভরটা থেকে যাবে। ভরটাকে তুমি সরাচ্ছ কি করে? ভরটাকে তো আমি সরাতে পারছি না, তার মানে তো এম থেকে যাচ্ছে। টেনিস বলের একটা ভর লাগে না? টেনিস বলের একটা ভর লাগে তো। টেনিস বলের একটা ভর দেওয়া নাই এই কোশ্চেনে, টেনিস বলের একটা ভর দেওয়া নাই, সেটা তো আসলে উচিত হয় নাই, এখানে ভরটা দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে আমি লিখে দিলাম, কি লিখে দিলাম? আমি লিখে দিলাম হচ্ছে 10 অফ এম। 10 অফ এম। তাহলে সরি, ভরবেগের পরিবর্তনের হার লিখে ফেলছি, কিন্তু হারের মান তো আসলে বাইর করতেছি না, কারণ আমি এখনো টাইম দিয়ে ভাগ করি নাই। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, এখান থেকে আমি কি বাইর করছি? এখান থেকে আমি বাইর করছি বস্তুর ভরবেগের পরিবর্তন। তাইলে ভরবেগের পরিবর্তনটা কত? ভরবেগের পরিবর্তনটা আসছে -10 অফ এম। ভরবেগের পরিবর্তন কত পাইলাম? ভরবেগের পরিবর্তন পাইলাম -10 অফ এম। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই যে -10 অফ এম পাইলাম, এইটারে আমার কি করতে হবে? এইটারে আমার সময় দিয়ে ভাগ করতে হবে। সুতরাং আমি কি লিখবো? সুতরাং আমি লিখবো হচ্ছে, সুতরাং ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার। তাইলে ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে? ভরবেগের পরিবর্তনের হারটা হবে হচ্ছে -10 অফ এম ডিভাইডেড বাই হচ্ছে 60 সেকেন্ড। বা এখান থেকে কি চলে আসে, আমরা একটু ক্যালকুলেশনটা যদি করে ফেলি, 10 ডিভাইডেড বাই 60 করলে আমরা কি পাবো? 1/6, অথবা হচ্ছে 0.1667 এম। 0.166 এম। এখানে কোনো একক বসাইতে পারলাম না, তাইলে এককের ঘরে লিখে দিলাম ইউনিট। একক তো এখানে একটা বসবে, কেজি, মিটার পার সেকেন্ড বা এরকম কিছু কোনো একটা একক তো বসবে। সো এখানে আমরা ওই এককটা বসাইতে পারি নাই, এই জন্য আমরা ইউনিট শব্দটা লিখে দিছি। আর তুমি চাইলে এখানে শুরুতে মাইনাস চিহ্নটাও রাখতে পারো। শুরুতে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে আমরা কি বুঝাইছি? শুরুর মাইনাস চিহ্নটা দিয়ে আমরা এইটা বুঝাইছি যে ভরবেগটা আসলে হ্রাস পাচ্ছে। শুরুর মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝানো হয়েছে? শুরুর মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ভরবেগ হ্রাস পাচ্ছে। ভরবেগটা হ্রাস পায়ে যাচ্ছে বা ভরবেগটা কমে যাচ্ছে, এইটাই আমরা বুঝতে পারলাম এই জায়গা থেকে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বেগের একক বাবু, এটা কিন্তু এম, বস্তুর ভর। এখানে এম কিন্তু একক না, ওরে আল্লাহ। এম এখানে কি? এম এখানে হচ্ছে টেনিস বলের ভর। এমটা এখানে কি ছিল? টেনিস বলের তো কোনো ভর দেওয়া ছিল না। তো এই এমটা কি ছিল? এমটা হচ্ছে টেনিস বলের ভর।
এমটা হচ্ছে টেনিস বলের ভর। আশা করি বুঝতে পারছি, টেনিস বল 10 মিটার/সেকেন্ড বেগে বন্ধু ছুড়ে দিছে, খুব ভালো কথা। আমার বন্ধু 1 মিনিটে বলটা থামাইও দিছে। টেনিস বলের ভরবেগের পরিবর্তনের হার কত? ভরবেগের পরিবর্তনের হার চাইছে, কিন্তু ভরবেগটা কত সেটাই দেওয়া নাই। ইউনিট মানে যে কোনো একটা একক, ঠিক আছে। বিয়োগ চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? বিয়োগ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে ভরবেগ হ্রাস পাচ্ছে। বিয়োগ চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? ভরবেগ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, একক লাগবে না, ভর থাকলে লাগতো। হ্যাঁ, ভর থাকলে লাগতো না। নিজের মতো মান ধরে নিলে হবে না। এম কনস্ট্যান্ট না এম কি আমরা জানি না। এম হচ্ছে একটি অজানা রাশি। ঠিক আছে, এম অজানা রাশি। কে কে এই অঙ্কটা বুঝতে পারছেন? এটা আমাকে বলেন। অঙ্কটা কে কে বুঝতে পারছেন? বিয়োগ তো আগে থেকেই বিয়োগ চিহ্ন ছিল। যখন আমি এমভি মাইনাস এম ইউ করেছি, তখনই তো আমি এখানে একটা মাইনাস চিহ্ন পেয়ে গেছি। -10 × m। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এবার একটু সামনের দিকে আগাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যারেরা। আমার কথা বুঝতে পারছে, এইটুকুতেই আমার প্রশান্তি। ওকে, সামনে আগাই। কি বলা হয়েছে? স্থির অবস্থা থেকে, এইটা একটা ভালো ম্যাথ হইতে পারে। স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু, খেয়াল করো কি কি কথাবার্তা বলছে এখানে। 10 সেকেন্ডে একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে 20 নিউটন বল দিতে হয়েছে। 20 নিউটন বল ওকে দেওয়া লাগছে। কি জন্য ওকে 20 নিউটন বল দিতে হয়েছে? কারণ ও 10 সেকেন্ডে কি করছে? 10 সেকেন্ডে এখানে আবার কাহিনী আছে, স্থির অবস্থা থেকে। তাহলে খেয়াল করো, এই যে তোমাকে বলছে স্থির অবস্থা থেকে, সবাই একটু আমার সাথে বলি, এখানে বস্তুর আদি বেগের মান কত? এটা কে আমাকে বলবে যে বস্তুটার আদিবেগের মান কত? এমতাবস্থায় বস্তুর আদিবেগের মান কত? যেহেতু আমাকে বলেই দিছে স্থির অবস্থা থেকে শুরু করে, তার মানে আমি যাত্রা শুরু করছি থেকে, আমি যাত্রা শুরু করছি স্থির অবস্থা থেকে। তাইলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, তার মানে ইউ এর ভ্যালু কি হবে? ইউ এর ভ্যালু অবভিয়াসলি 0 হবে। গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আদিবেগ 0। আদিবেগের ভ্যালু কত? আদিবেগের ভ্যালু 0। আচ্ছা, সময় দিয়ে দেওয়া আছে আমাদেরকে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে যে আমাদের সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 10 সেকেন্ড। সময়ের মান কত? সময়ের মান হচ্ছে 10 সেকেন্ড আমাদেরকে দিয়ে দিছে। এবং এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে, তার মানে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বস্তুটার হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। এস ইকুয়ালস টু কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 100 মিটার। এই মিটার দ্বারা একক বোঝানো হচ্ছে, আবার এটা দ্বারা আবার একক বোঝাচ্ছি। আচ্ছা, এই 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে কতটুকু বল দিতে হয়েছে? বল দিতে হয়েছে 20 নিউটন প্রযুক্ত বল। আরো একটা জিনিস জেনে গেছি, প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু হচ্ছে 20 নিউটন। আমাদেরকে কি বাইর করতে হবে? আমাদেরকে বস্তুর ভর কত সেইটা আমাদের বের করা লাগবে। বস্তুর ভর এম ইকুয়ালস টু কত, এইটা আমরা বের করতে চাই। সবাই বলেন কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? কোশ্চেন সবার কাছে ক্লিয়ার? নুজাত, না নুজাত আপু, মোটেও এত কঠিন না। এস দিয়ে সরণকে বোঝানো হয়েছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ বা ডিসপ্লেসমেন্টকে আমরা সবসময় এস দ্বারা হচ্ছে প্রকাশ করি। ঠিক আছে, এবং নিউটনটা কি? নিউটনটা হচ্ছে বলের একক।
ঠিক আছে, এই যে আমরা প্রযুক্ত বলের সমানুপাতিক এত সব কথাবার্তা বলছি, ঠিক আছে, বলের এসআই একক হচ্ছে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এসআই একক হচ্ছে নিউটন। এটাও নিউটন সাহেবের নামে, মানে সবকিছু আবিষ্কার করছে, সূত্র টুত্র আবিষ্কার করছে, বুঝছিস না, উনি নিজের নামেই একক বানায় নিছে যে এখানে নিউটন লিখতে হবে। আচ্ছা, শেষ বেগটা এখানে দেওয়া নাই, কিন্তু শেষ বেগ এখানে দেওয়া নাই। শেষ বেগ আমরা চাইলে বের করে নিতে পারি। শেষ বেগটা আমরা কি করতে পারি? শেষ বেগটা আমরা চাইলে বের করে নিতে পারি। ক্লিয়ার? শেষ বেগটা আমরা চাইলে বের করে নিতে পারি। আমি আবারও কোশ্চেনটা অ্যানালাইসিস করে দিচ্ছি, খুবই সহজ, খুবই সহজ। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাইলে আদিবেগের ভ্যালু কি? আদিবেগের ভ্যালু ইউ ইকুয়ালস টু 0, সময়ের মান টি এর ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড, বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব কতটুকু সরে গেছে সেই সরণের মান কত? সরণের মান হচ্ছে 100 মিটার। অতিক্রান্ত দূরত্বকে বেগ বলা যাবে না, কখনোই বলা যাবে না। অতিক্রান্ত দূরত্ব এক জিনিস, বেগ অন্য জিনিস। অতিক্রান্ত দূরত্ব বা সরণ, অতিক্রান্ত দূরত্ব, এস এর কোনো ফুল মিনিং নাই। আচ্ছা, দূরত্ব অতিক্রম করাতে কত নিউটন বল দিতে হয়েছে? 20 নিউটন বল দিতে হয়েছে। খুব ভালো কথা, বস্তুটার ভর কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করি, কি খেয়াল করব? আমরা খেয়াল করব হচ্ছে এই জায়গাটায়, যে আমি ধরে নিলাম যে এখানে আমার একটা বস্তু ছিল, এই বস্তুটার উপর আমি কি করছি? এই বস্তুটার উপর বাইরে থেকে আমি একটা ধাক্কা দিছি, মানে একটা লাথি টাথি মারছি আর কি। তাহলে কত পরিমাণ লাথি দিছি বা ধাক্কা দিছি? এফ পরিমাণ লাথি দিয়েছি বা ধাক্কা দিয়েছি। সো এই এফ পরিমাণ লাথি বা ধাক্কা খেয়ে এই বস্তুটা কি করছে? বস্তুটা কিছু দূর সামনে চলে আসছে। তো এই যে বস্তুটা কিছু দূর সামনে চলে আসলো, এই যে সামনে আসা বস্তুটা কদ্দূর সরে গেল, ঠিক আছে, এইটুকুকে আমি কি বলি? এইটুকুকে আমি বলি হচ্ছে সরণ। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে এই বস্তুটার সরণ। সরে গেছে কদ্দূর, সরে গেছে কদ্দূর, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে সরণ। তো এখানে এমত অবস্থায় বস্তুটার আদিবেগের মান কত? আমি ধরে নিলাম যে এই বস্তুর আদিবেগের ভ্যালু হচ্ছে ইউ, এবং এই যে বস্তুটা আছে এই বস্তুটার শেষ বেগের ভ্যালু কি? শেষ বেগের ভ্যালু হচ্ছে ভি। তাইলে বস্তুর আদিবেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, বস্তুর ভর কত? আমি ধরে নিলাম যে বস্তুর ভর এম। বস্তুর ভরটাকে আমি কত ধরে নিলাম? আমি বস্তুর ভরটাকে ধরে নিলাম হচ্ছে এম। তাহলে খেয়াল করো, তোমরা কি এই সূত্রটার সাথে পরিচিত? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a_s। এই সূত্রটা কি পড়ছো? এই সূত্রটার সাথে কে কে পরিচিত দেখি, একটু আমাকে জানাও দেখি কমেন্টে। কমেন্ট করে আমাকে একটু জানাও যে এই সূত্রটার সাথে কে কে পরিচিত। এই সূত্রটার সাথে কে কে পরিচিত আমাকে একটু চট জলদি জানাও। আচ্ছা, তাহলে অনেক মানুষ দেখা যাচ্ছে এই সূত্রটার সাথে পরিচিত না। তাহলে যারা যারা পরিচিত তারা আসলে কোথায় পড়ছে আমি এটা বুঝলাম না। আমার কি লিখছে এত কথা? বুঝলাম না। ওকে ফাইন, অনেকেই স্কুলে স্যারদের পড়ানো থেকে এই জিনিসটা পাইছেন, অনেকেই হয়তো পান নাই। এটা চলে আসবে আমাদের পড়ালেখার ভিতরে। এখানে আমি এই সূত্রটার পরিচিতিগুলো বলে দিচ্ছি।
ভি কে আমরা কি বলে থাকি? ভি কে আমরা বলে থাকি হচ্ছে শেষ বেগ। ইউ কে আমরা কি বলি? ইউ কে আমরা বলি হচ্ছে আদি বেগ। এ কে আমরা কি বলি? এ কে আমরা বলি হচ্ছে ত্বরণ। এবং এস কে আমরা কি বলি? এস কে আমরা বলে থাকি হচ্ছে সরণ। ঠিক আছে, এই হচ্ছে এই সূত্রের পরিচিতি। তো আমি যদি এই সূত্রটা নিয়ে একটু ডিটেইলস কথাবার্তা বলি, যে ধরে নাও এই সূত্রটা প্রমাণ করা যায় ভরের একক কেজি, এটা একটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন, ভরের একক কেজি, তাইলে এই সূত্রটা আমাদের কাছে আছে। ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2a s। আচ্ছা, এই সূত্র থেকে খেয়াল করো, তুমি ইউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে ইউ স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে? ইজ ইকুয়ালস টু লিখা যাবে 2a s, বা এই জায়গা থেকে লিখা যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সিলারেশন। তাহলে ত্বরণের জন্য, ত্বরণকে চেনার জন্য আমাদের এরকম আরেকটা সূত্র আমরা পাইলাম, যে আমরা ত্বরণকে চিনতে চাই। তাইলে ত্বরণকে চেনার জন্য আমরা আরেকটা সূত্র পাইলাম, যেখানে ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে? ত্বরণ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস, এটা দিয়ে আমি কি পাই? এটা দিয়ে আমি এক্সিলারেশন বা ত্বরণটা পাই। আমাদের এই সূত্রটার মানে আমি এই সূত্রটার প্রমাণ কিভাবে আসে না আসে এত ডিটেইলস কথাবার্তায় গেলাম না, গেলে ক্লাস শেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a s, এই সূত্রটা। ওকে ফাইন, তাহলে এই সূত্রে আমরা কি করছি? ইউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি। ইউ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে 2a s। তাহলে ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার ওই দুইটাকে জায়গা মতো রেখে নিচে পাঠায় দিলাম কাকে? টোয়াইস এস, 2 × s, এই দুটো জিনিসটা নিচে পাঠায় দিলাম। তাহলে 2 × s, এটা কই চলে আসলো? এটা চলে আসলো পায়ের নিচে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের পায়ের নিচে। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণ। সো ত্বরণটা কত, এটা আমরা এখান থেকে বুঝে পাইলাম। তাহলে খেয়াল করেন, বস্তুটার ভর আপনাকে বের করতে বলছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই, এখানে এই সমস্ত ডেটা দিয়ে দেওয়া আছে, বস্তুর ভরের মান কত সেইটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে, আমরা জানি, মানে এই যে ছোটবেলার কথা, এটা লেখার সময় আমার মনে হয় আর ছোটবেলায় চলে আসছি। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু কি? এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এফ ইকুয়ালস টু এম এ আমরা জানি। তাহলে খুব ভালো কথা, এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে লেখা যাবে বা এফ ইজ ইকুয়ালস টু কি? এফ ইজ ইকুয়ালস টু, এই এটাকে আমার রিপ্লেস করা লাগবে। এই যে এটা পাইছি, এই এটাকে আপনি চাইলে আলাদা করে রিপ্লেস করে এনে বসায় দেন, অথবা সরাসরি এর জায়গায় আপনি এই পুরো জিনিসটা লিখে দিতে পারেন। এর জায়গায় এই পুরো জিনিসটা লিখে দিতে পারেন, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s। তাহলে খেয়াল করি, এফ ইকুয়ালস টু, এফ ইকুয়ালস টু কি লিখবো? এফ ইকুয়ালস টু লিখবো হচ্ছে এম ইনটু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s। বা এইখান থেকে আমি যদি বস্তুর ভরটা চাই, আমাকে আলটিমেটলি কি বের করতে বলছে? আমাকে আলটিমেটলি বের করতে বলা হয়েছে বস্তুটির ভর কত, বস্তুটার ভর কত, এইটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি এম এর মান বের করতে চাই, বা এখান থেকে এম ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে? খেয়াল করো, এম, এমটাকে আমি আলাদা রাখবো। তাইলে 2s_f, কোনাকুনি গুণ করে দিচ্ছি, 2s_f ডিভাইডেড বাই নিচে কি থাকবে? নিচে থাকবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইটুকু পর্যন্ত বুঝেন কিনা? এইটুকু পর্যন্ত বুঝেন কিনা আমাকে একটু বলেন, এইটুকু পর্যন্ত বুঝেন কিনা? আমরা জানি কি এফ সমান এম এ, এফ সমান এম এ, এখান থেকে এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি? টোয়াইস এস। ঠিক আছে, তাইলে এম ইকুয়ালস টু কি? এম ইকুয়ালস টু কোনাকুনি গুণ করে দিয়েছি, তাহলে 2s_f,
2sf চলে আসবে এক পাশে, আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারটা চলে যাবে নিচে। এবারে এখানে সবকিছুর ভ্যালু বসিয়ে দাও। এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণের মধ্যে আমি যদি সবকিছুর মান একসাথে বসাই দিতে পারি, সবকিছুর মান একসাথে বসাই দিতে পারি, তাইলে ইনশাল্লাহ আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাইলে 2 করলাম। ও আরেকটা সূত্র ছিল, খুব পরে গিয়ে আমাকে কে যেন একজন বললো, আরে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এরকম একটা সূত্র তো ছিল, এরকম একটা সূত্র ছিল না আমাদের? তো এই সূত্রটা দিয়েও তো আমরা খুব ইজিলি অঙ্কটা করে ফেলতে পারতাম। ঠিক আছে, ভি এর মান প্রশ্নে দেওয়া নাই, ये भी ठीक है, ये भी ठीक है। ভি এর মান প্রশ্নে দেওয়া নাই, সেটা তো ঠিক বলছে। স্থির অবস্থা থেকে শুরু করছে, ডেফিনেটলি ওর ত্বরণ হইছে। তাহলে এখানে একটা এক্সিলারেশনের ভ্যালুও দেওয়া নাই, এখানে একটা শেষ বেগের ভ্যালু কত সেটাও দেওয়া নাই। আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। ওকে ফাইন, চলে যাই, ভুল শুধরে নেই, ভুল শুধরে নেই। কোত্থেকে ভুল শুধরে নিব? আমরা এই সূত্রটা দিয়ে আসি, আমরা এই সূত্রটা দিয়ে আসি। এস ইকুয়ালস টু কি? এস ইকুয়ালস টু হচ্ছে, সরি, এস ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এস ইকুয়ালস টু লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা শেষ বেগের মানটা কত সেটা বাইর করে নিতে চাই, কারণ শেষ বেগের মান বাইর না করলে আমরা আসলে কিছুই বাইর করতে পারতেছি না। ভি এর মান ওইভাবে বাইর করতে পারবা না। এস ইকুয়ালস টু ভিটি, এই সূত্র এখানে কাজে লাগানো যাবে না। এস ইকুয়ালস টু ভিটি সূত্রটা এখানে কাজে লাগানো যাবে না। কেন এস ইকুয়ালস টু ভিটি আমরা পাবো না? কারণ এমতাবস্থায় বস্তুটার মধ্যে ত্বরণ হইছে। বস্তুটার মধ্যে কি হইছে? বস্তুটার মধ্যে ত্বরণ হইছে। সো ত্বরণ যদি হয় তখন এস ইকুয়ালস টু ভিটি লেখা যায় না। এস ইকুয়ালস টু ভিটি হচ্ছে সমবেগের জন্য। এস ইকুয়ালস টু ভিটি কি? এস ইকুয়ালস টু ভিটি হচ্ছে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে এখানে সবকিছু দেওয়া আছে আলহামদুলিল্লাহ। দেয়ারফর এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? এই জায়গা থেকে আমি লিখতে পারি হচ্ছে টোয়াইস এস ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি, বা এইখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে 2 ইন্টু এস এর মান কত? এস এর মান হচ্ছে 100 মিটার ডিভাইডেড বাই টাইম কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা ওটা কাটাকাটি করি, এটা ওটা কাটাকাটি করলে ভি এর ভ্যালু চলে আসে। ভি এর ভ্যালু কত পাইলাম? ভি এর ভ্যালু পাইলাম 20 মিটার পার সেকেন্ড। খেয়াল করো, এখান থেকে শেষ বেগের মান কত? শেষ বেগের মানটা আমি বের করে ফেলছি। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এইটুকু পর্যন্ত কেউ কি করেছিলা আমি করানোর আগে? ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু কি পাইলাম? ইউ এর মান 0, ইউ এর ভ্যালু 0। আদিবেগ ইউ ইকুয়ালস টু 0 হবে, কারণ এখানে বস্তুটা শুরুতে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল। যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, সুতরাং এই জায়গায় আদিবেগ ইউ এর ভ্যালু 0। আচ্ছা, একটু সামনে আগায় যাই, আমরা সামনে এগিয়ে যাই। তো সামনে আগাইলে আমরা কি করব? সামনে আগানোর পরে আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে বস্তুটার ভর কত। সো এবার আমরা আসলে যে কোনো সহজ সূত্রে বসাই দিলেই চলবে। সাপোজ আপনি যদি বসান যে এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ, খুব ভালো কথা, এই সূত্র থেকেই আপনি বাইর করতে পারবেন। দেয়ারফর এখান থেকে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন বস্তুটার ভর কত, তাহলে এম ইজ ইকুয়ালস টু কি লিখা যাবে? এম ইজ ইকুয়ালস টু লিখা যাবে এফ ডিভাইডেড বাই এ। আচ্ছা, ত্বরণের মান কত? তাহলে ত্বরণের মানটাও আমরা আগে থেকে বের করে আনি। ত্বরণের মান, ত্বরণের মানও আমরা আগে থেকে বের করে আনি। বস্তুর ত্বরণ আমরা কি চাইছি এখন? আমরা এখন বস্তুটার ত্বরণের মান কত সেটা চাইছি। তাহলে বস্তুর ত্বরণ এ ইজ ইকুয়ালস টু কি আসবে? এ ইজ ইকুয়ালস টু আসবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
ত্বরণের জন্য এই সূত্রটা আমরা জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ত্বরণের ভ্যালু, ভি এর ভ্যালু কত, 20। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, ইউ এর ভ্যালু 0, 20 ডিভাইডেড বাই 10, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে ত্বরণের ভ্যালু। তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস 0 ডিভাইডেড বাই টি এর মান কত, টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে হালকা কাটাকাটি শেষ করলে তুমি কি পেয়ে যাবা, তুমি পেয়ে যাবা এক্সিলারেশনের ভ্যালুটা কত, এক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা পেজ নিয়ে নিচ্ছি, খেয়াল করি। সো এখান থেকে আমাদের কি কি ফাইন্ডিংস আসছে, আমাদের ফাইন্ডিংস আসছে হচ্ছে বস্তুর ত্বরণের মান কত, আমরা বস্তুর ত্বরণ পর্যন্ত বের করে ফেলছি। ঠিক আছে, বস্তুটার ত্বরণের মান কত ওইটুকু পর্যন্ত আমরা বের করে ফেলছি, কাজ অনেক দূর গুছিয়ে ফেলছি। তাহলে বস্তুটার ভর কত সেটাই আমাদেরকে, এম এর মান পাইছো, ভেরি গুড। এম এর মান 10 ও আমাদেরকে জানাইলো। তাহলে বস্তুর ত্বরণ কত, বস্তুর ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যদি সামনে চলে যাই, সুতরাং নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু কি, এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু এ, বা এইখান থেকে এম সমান সমান কি, এম সমান সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। দেয়ারফর এফ এর মান কত দেওয়া ছিল রে, কত নিউটন বল দিতে হয়েছে, 20 নিউটন বল দিতে হয়েছে। তাহলে 20 নিউটন, নিউটন মানে কি, মানে যেহেতু আমরা লিখি এফ সমান সমান কি, এফ সমান সমান হচ্ছে এম ইন্টু এ, তাইলে এম মানে কি বস্তুর ভর, এইটার একক কি, এটার একক হচ্ছে কেজি। আর এক্সিলারেশনের একক কি, এক্সিলারেশনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, বলের একক কি নিউটন। নিউটনকে সংক্ষেপে আমরা এন লিখি। সো 1 নিউটন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককটাও বুঝাই দিলাম, ঠিক আছে। দেয়ারফর এখান থেকে 20 ডিভাইডেড বাই 2, এইটার একক কি হবে, বস্তুর ভর আমরা সবসময় দেখো উপরে কি আছে, উপরে আছে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই দুইটার মধ্যে কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি গিয়ে আলটিমেটলি কি থাকবে, 20 কে ভাগ করেন 2 দিয়ে, তাহলে 10, বা এইখান থেকে এম বস্তুর ভর, এম ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, এম ইকুয়ালস টু পেয়ে গেলাম 10 কেজি। এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কের উত্তর। এবং এই যে একটা অঙ্ক আমরা সলভ করলাম, ঠিক আছে, এই একটা অঙ্ক সলভ করার জন্যই মোটামুটি মনে করেন আমরা 2 ক্লাস ধরে প্রিপারেশন নিছি। প্রথম ক্লাসে জড়তা, ভর এইসবের ধারণা নিছি, নিউটনের গতির প্রথম সূত্রটা দেখছি। দ্বিতীয় ক্লাসে এসেও আমরা মোটামুটি অনেক কথাবার্তা বলছি। অনেক কথাবার্তার পরে আমরা হচ্ছে এই একটা অঙ্ক মাত্র করলাম, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই আশা করি বুঝতে পারছেন। এইচ ডব্লিউর জন্য, এইচ ডব্লিউর জন্য এই হচ্ছে একটি ম্যাথ তোমাদের জন্য থেকে যাবে, হোমওয়ার্কে বাসায় করবে। এ নাম্বার একটা ম্যাথ এবং বি নাম্বার আরেকটা ম্যাথ আছে, এইটাও এইচ ডব্লিউর জন্য থাকবে, বাসায় করবে, ঠিক আছে। সি নাম্বার, ডি নাম্বার, এইচ ডব্লিউর অভাব নাই, ঠিক আছে। এইচ ডব্লিউ করবে, বাসায় বসে প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে। যদি বাসায় আপনি প্র্যাকটিস না করেন, কিরে আগেরটার এক্সিলারেশন কত ছিল, এক্সিলারেশন 2 ছিল না, এক্সিলারেশন 2 ছিল, বাড়ি করে নিছি, সেটাই তো বসাইছি, সেটাই তো এর মান বসাইছি, মান বসায় বসায় সামনে আগায় যাইতে হবে, ঠিক আছে। সো এ বি সি ডি, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো টপিক পাচ্ছি না, তাহলে এখানে বলের কথা এখন আসি আমরা বলতেছি আর কি। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের কি থাকবে, এইটুকু পর্যন্ত আমাদের আজকের ক্লাসের পড়ালেখা। সো লেকচার 2 এন্ডস হিয়ার।
Okay, everyone.